যদি আপনি আমাকে বরখাস্ত করেন আর হাইকোর্ট যদি বরখাস্ত স্থগিত করে দেয় তাহলে বরখাস্ত নেই, বাট আমাকে তিনি সিগনেচার করতে দিচ্ছেন না স্কুলে, আমার বেতন ভাতা দিচ্ছেন না, বর্তমান প্রিন্সিপাল দিচ্ছেন না। গণিত শিক্ষিকা লাভলি ইসলাম তার নিজের জন্মগত মেয়ে ফাহমিদা ইসলাম জিম এবং ফাতিমা ইসলাম মিম তাদের দিয়ে ফেসবুকে ছড়িয়েছে, তাদের বান্ধবী দিয়ে ছড়িয়েছে। যেদিন লাভলি ইসলাম নিজে স্টেটমেন্ট দিয়েছে, আমি লেখা দেখাবো, যে আমার নাম আসায় আন্দোলনের সৃষ্টি হয়, তার মানে মুরাদ হোসেনের জন্য আন্দোলনের সৃষ্টি হয় নাই। আপনি একজন শিক্ষক, আপনার বিরুদ্ধে কেন এই ধরনের ষড়যন্ত্র করবে? আমার বিরুদ্ধে বলছে কারা? যারা আমার কাছে কোচিং করে নাই তারা, এবং লাভলির নিজের জন্মগত মেয়ের বান্ধবীরা, তারা ফেসবুক ছড়ায় ফেলতেছে। অভিযোগকারীগণ উপযুক্ত কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। দেখেন, এই কমিটিও যে আমার বিপক্ষে কাজ করেছে তার প্রমাণ হচ্ছে, সেই ক্ষেত্রে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। মানে এখানে আমাকে ফাঁসানো যাচ্ছে না, যেহেতু লিখিত দিয়ে দিছে সবাই, তাহলে আরেকটা উচ্চতর কমিটি গঠন করা, তাহলে দুইটা তদন্ত হয়ে গেল, এবার আরেকটা তদন্ত হবে। এই কমিটি সুপারিশ করেছিল যে তার সাময়িক বরখাস্ত বহাল রাখা হোক, বাট এই কমিটি সুপারিশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের গভর্নিং বডির শেষ মেয়াদকালীন সময় আমাকে স্থায়ী বরখাস্ত করে দিলেন। ষড়যন্ত্র মিথ্যাচার তো প্রকাশ পাবে। আপনাদের ফেস দ্য পিপলে যে ষড়যন্ত্রটা পুরোটা এমন ভাবে তুলে নিয়ে এসেছেন, ওখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে, যে সত্যকে বিলম্বিত করা যায় কিন্তু হত্যা করা যায় না। প্রিয় দর্শক, এটি শুধুমাত্রই শত্রুতা বা ষড়যন্ত্র নয়, কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আমি এই ষড়যন্ত্র সকল ডকুমেন্টস নিয়ে আমি হাইকোর্টে রিড করেছি। মহামান্য হাইকোর্ট ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে এটা আমলে নিয়ে তাদের কথিত যৌন নিপীড়ন কমিটি স্থগিত করে দিয়েছে, এবং আমাকে যে বরখাস্ত করেছে সে বরখাস্ত স্থগিত করে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুবই ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি। বিষয়টি এতটাই ব্যতিক্রমী যে আমাদের শিক্ষা যে সেক্টর এবং যে শিক্ষা সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মানুষের চরিত্র। কারণ মানুষের চরিত্র থেকেই আমাদের শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা অনেক কিছুই শেখে, জানে, এবং এটাই সবচেয়ে বড় সম্বল হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর যখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষাঙ্গনে সম্পৃক্ত শিক্ষক শিক্ষার্থীদের চরিত্র যখন হননের একটি বিষয় চলে আসে, তখন আসলে শিক্ষা নিয়ে আমাদের মধ্যে ভীতি তৈরি হয়, শিক্ষাঙ্গন নিয়ে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়, এবং সর্বোপরি আমাদের শিক্ষার পুরো পরিবেশটা নিয়ে প্রশ্ন সামনে চলে আসে। প্রিয় দর্শক, আমি কেন কথাগুলি বলছি আপনারা হয়তো অনেকেই জানেন। স্বনামধন্য একটি শিক্ষাঙ্গন হলো বা বিদ্যাপীঠ হলো ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষকের বিষয়ে আমরা গত বছর 2024 ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযোগ এনেছিল সেখানকার শিক্ষার্থীরা, যে তিনি 3 জন শিক্ষার্থীর বিষয়ে যতটুকু শুনেছি যে তার সেই শিক্ষাঙ্গনের গণিত শিক্ষক যারা মুরাদ হোসেন সরকার সাহেবের বিরুদ্ধে তিনি তার শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছেন, এবং সেই শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, বিক্ষোভ করা হয়েছে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলতে পারি। কারণ তখন যেই ভূমিকা রেখেছিল এই প্রতিবাদের মাধ্যমে, এর পেছনে আমরা যতটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি, আমাদের তদন্ত সাপেক্ষে আমরা জানতে পেরেছি যে এটির পেছনে বিশাল একটি ষড়যন্ত্র ছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে ফেস দ্য পিপল এটির উপরে একটি তদন্ত রিপোর্ট করেছে। সেই রিপোর্ট ইতিমধ্যে বেশ সার্কুলেট হয়েছে, মোটামুটি লক্ষ লক্ষ মানুষ এটাকে দেখেছে। এর পর আসলে সেই শিক্ষকের ভাগ্যে কি হয়েছে তা নিয়ে আমরা আজকের এই আলোচনা করছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে সেই প্রখ্যাত শিক্ষক যাকে নিয়ে এত কথা, এত ঘটনা, তিনি আমার সাথে যুক্ত রয়েছেন। আমি তার সাথেই আপনাদের সাথে এখন কথা বলিয়ে দিব এবং তার কাছ থেকে জানতে চাইব আসলে এই ঘটনার আদ্যপ্রান্ত কি, এবং এই মুহূর্তে এই ঘটনার স্থিতি কোথায়, এবং তিনি এই মুহূর্তে কেমন আছেন, এ নিয়ে আমরা আজকে তার কাছ থেকে জানতে চাইব। জনাব মুরাদ হোসেন সরকার, আমরা যতটুকু জেনেছি যে আপনার তৎকালীন সময়ে এই ঘটনার প্রেক্ষিতে আপনাকে স্থায়ী বরখাস্ত করা হয় আপনার ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে। একটু জানতে চাই, আসলে আমরা আমাদের তদন্ত জেনে এসেছি যে এটি আপনার পেছনে বড় ধরনের একটি ষড়যন্ত্র করা হয়েছিল, আপনি কি বলবেন? ধন্যবাদ ফেস দ্য পিপলকে, ধন্যবাদ সাগর ভাই আপনাকে।
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আজকের এই ফেস দ্য পিপলের মাধ্যমে সারা দেশ এবং বিশ্বের যে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে তখন যে সময়টি ছিল ফেসিবাদের যে সময় এবং আওয়ামী লীগের যে নেতাদের যে সক্রিয় অংশগ্রহণ, পাশাপাশি আপনারা যে তদন্তে একাধিক তদন্ত হয়েছে, আপনি দেখেন দেশ রূপান্তরে তদন্ত হয়েছে, ফেস দ্য পিপলের তদন্ত হয়েছে, এবং আমি একাধিক পত্রপত্রিকা পড়েছি যারা সততার সহিত এই প্রতিবেদন প্রকাশ করেছে একই বিষয় নিয়ে। হ্যাঁ, একই বিষয়, এবং তার সব ষড়যন্ত্র স্পষ্ট করে তুলে ধরেছে। এবং আমি একাধিক পত্রপত্রিকার কথা বললাম, ইত্তেফাকও কিন্তু তখনকার সময় 27 তারিখ একটা 26 বা 27 তারিখ একটা রিপোর্ট করেছে যে ষড়যন্ত্রগুলো তুলে ধরে, এবং আমি যে 27 তারিখে একটা সাংবাদিক সম্মেলন করে জাতিকে জানাবো টোটাল ষড়যন্ত্রটা, সেটা সেখানে উঠে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি একজন শিক্ষক, আপনার বিরুদ্ধে কেন এই ধরনের ষড়যন্ত্র করবে? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, আমরা যেমন আজকে এই স্টুডিওতে বসে আছি, এই স্টুডিওতে বসে আছি, এখন এখানে যদি বলা হয় যে ওই এমপি সাহেবের মোবাইল এখান থেকে চুরি হয়েছে, তাহলে এটা একটা কমপ্লেন, অবশ্যই একটা কমপ্লেন। কিন্তু আমি বলছি যে হ্যাঁ চুরি হয়েছে, আপনিও বলছেন, হয়তো ক্যামেরাম্যানও বলছে যে ওই এমপি সাহেবের মোবাইল চুরি হয়েছে, কিন্তু তদন্তে দেখা গেল ওই এমপি সাহেব এখানে কখনো প্রবেশও করেননি, উনি এখন চিটাগাং আছে। তাহলে বলেন যে কমপ্লেনটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে? কোনো গ্রহণযোগ্যতা নেই। সেম ঘটনা ঘটেছে আমার বেলা। তারা ফেব্রুয়ারির 1 তারিখে, অর্থাৎ 2024 ফেব্রুয়ারির 1 তারিখে একটা কমপ্লেন করেছে। আমি অবশ্যই নাম মেনশন করবো, যেহেতু তারা তাদের ফেসবুকে তাদের নাম মেনশন করেছে, এজন্য আমি নাম মেনশন করবো, না হয় নামটা গোপন রাখতাম। জান্নাতুল মাওয়া নামে একটা মেয়ে, সে 102 ডিগ্রি জনি স্কুলে এসেছে, তাকে আনানো হয়েছে। সে কি স্কুলের শিক্ষার্থী? স্কুলে তৎকালীন সময় সে শিক্ষার্থী, এখনো শিক্ষার্থী। তাকে আনা হয়েছে এবং আমাকে বলা হলো যে সিকরুমে একটি বাচ্চা আছে, আপনার স্টুডেন্ট জ্বর, আপনি একটু দেখেন। তো স্বাভাবিক ক্লাস হিসেবে আমি গেলাম। যাওয়ার পরে ওখানে 4 জন শিক্ষার্থী, তাসফিয়া আমার ক্যাপ্টেন, ফামিদা আরেকজন, আর হচ্ছে জান্নাতুল মাওয়া, আর হচ্ছে উমেলু বাবা, 4 জন অলরেডি সিকরুমে আছে। আমি বললাম তোমার ভিতরে থাকো, আমি দরজার সামনে দাঁড়িয়ে কথা বলেছি। কমপ্লেনটা কি? যে মুরাদ হোসেন কর্তৃক এই শিক্ষার্থী অনেকদিন ধরে হয়রানি হচ্ছে, এই জন্য আজকে যখন দেখলো, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখে 2024, আজকে যখন দেখলো যে ইনি আমার ক্লাস টিচার, তখন সে অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে সিকরুমে চলে আসছে। কেন বুঝি? এই কমপ্লেনটি করা হলো। এই কমপ্লেনটি করে আমাকে এই ব্রাঞ্চ থেকে যা সরিয়ে দেয়া মূলত হচ্ছে, মানে কমপ্লেইনটা মূলত কি যে আপনার সে সিকরুমে ছিল। হ্যাঁ, এরপরে আমাকে এসে বলল যে আপনার একটি শিক্ষার্থী সিকরুমে আছে, অসুস্থ, আপনি একটু দেখেন। তো আমি স্বাভাবিকভাবে আমি ক্লাস শেষে যাবো, এবং তাকে বলছি যে তুমি কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। তোমার বাবা বা গার্ডিয়ানকে ফোন করে আমি তোমাকে ছুটির ব্যবস্থা করে দিই। যাবে না, যাবে না, 5-7 বার বলেছি, যাবে না। তখন আমি বুঝতে পারিনি যে তাকে শিখে নিয়ে আসা হয়েছে, যাবে না। তো লুবাবা বলছে যে স্যার একটু রেস্ট নিলে ও ক্লাস করতে পারবে। আমি 4 জনকে দায়িত্ব দিলাম, ঠিক আছে রেস্ট নিলে তোমরা ক্লাস নিয়ে চলে যাও। আমি চলে আসলাম আমার টিচার্স রুমে। তাদের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল এই ধরনের একটা কমপ্লেন করে আমাকে এই ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করে অন্য একটা ব্রাঞ্চে নিয়ে যাবে। এতটুকুই কমপ্লেন। আচ্ছা, এখন কমপ্লেনটা কি? যে মুরাদ স্যার সিকরুমে ঢুকে পড়েছে ফেব্রুয়ারি 1 তারিখ, তারিখটা খেয়াল রাখতে হবে, ফেব্রুয়ারি 1 তারিখ বৃহস্পতিবার, যে এই টিচার আমার ক্লাসে এসে অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে সিকরুমে চলে আসছে। এটা হচ্ছে সেই লাভলি ইয়াসমিনের নিজের হাতে লেখা কমপ্লেন। কিন্তু এই টিচারই আমার ক্লাস টিচার, সে কি জানতো না? এক্স্যাক্টলি, এই জায়গাটা আপনি অলরেডি ধরে ফেলেছেন। তাহলে আমি যখন বললাম যে ওকে আমি সিকরুমে ঢুকে পড়েছি, তোমরা বলতে চাও, তাহলে সিসি ক্যামেরা এতগুলো আছে, দেখো, তাদের মিথ্যাচার ধরা পড়লো, তারা এখান থেকে সরে আসলো। তাহলে আগে থেকে জানতো না আপনি তার ক্লাস টিচার? হ্যাঁ। তো তাহলে ওখানে কিন্তু আপনি যখন একটা ঘটনা রটাবেন, মানুষ তো রটনাটাকে গ্রহণ করে বেশি, যাচাই তখন করে না। তাহলে তখন তার মানুষ এটা যাচাই করার চেষ্টা করছে না। আচ্ছা, এই ঘটনা ঘটতে পারে, তখন এক ঘটনা ঘটলো। এখন এই যে জানুয়ারিতে তো সে জানে আমি ক্লাস টিচার, তাহলে তখন কেন অসুস্থ হলো না? তার মানে মিথ্যাচার ধরা পড়লো। এবং আমি যখন বললাম সিসি ক্যামেরা আছে, দেখো, আমি সিকরুমে ঢুকি নাই, মিথ্যাচার ধরা পড়লো। এবং আমি এই মিথ্যাচার ধরার জন্য আমি দেখেন 9 তারিখে একটা আবেদন করলাম শাখা প্রধান বরাবর। 9 তারিখে আমার এখানে একটু জানার আছে, এরপর এটা তো আপনি পরবর্তীতে আবেদন করেছেন, কিন্তু ওই মেয়েটা আপনাকে এই এতটুকুতেই অভিযোগ করেছে, এর অভিযোগ আর কিছু হয়নি? অভিযোগ করানো হয়েছে। হ্যাঁ, আর কোনো কিছু কি সে বলেনি? মানে শ্রেষ্ঠতাহানি তো শুধুমাত্র এতটুকু তো হয়, তখন কিছু বলেনি। তাহলে যখন আমি বললাম সিসি ক্যামেরা দেখো, এবং সে কি জানুয়ারিতে আমাকে দেখে নাই? আমি যেটা ক্লাসে নাম রাখতেছি, ক্লাস নিতেছি, সবই তো জানে। তখন হলো না, হঠাৎ ফেব্রুয়ারি 1 তারিখে হলো কেন? তাহলে দেখেন, একটা মিথ্যা ঢাকার জন্য 100টা মিথ্যা বলতে হয়। তখন এই স্কুল থেকে এবার ষড়যন্ত্রটা সরিয়ে নিয়ে
কোচিং এ নিয়ে গেল। কি কোচিং এ নিয়ে গেল? এবার চলে আসলো 7 তারিখে। কোচিং এ নিয়ে গেল কি যে 2022 সালে এই 3টা মেয়ে ক্লোজ বান্ধবী, 3টা মেয়ে ক্লাস 8 এর 2022 সালে তারা শ্লীলতাহানির শিকার হয়েছে। আচ্ছা, 7 তারিখে কমপ্লেন করলো, লিখিত কমপ্লেন। 7 তারিখে কি ঘটনা ঘটলো? 7 তারিখে আমার স্কুলে মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছে, বিশাল আয়োজন, এবং প্রতি বছরের ন্যায় আমাদের মর্নিং এর ইমরান স্যার কোরআন তেলাওয়াত করে, আমি যেহেতু টেলিভিশনে প্রোগ্রাম করি আমি তর্জমা করি। গত বছর আমি তর্জমা করেছি, 2024 সালে আমি তর্জমা করব, আমি স্ক্রিপ্ট নিয়ে রিভিশন করছি। ইন দিস টাইম আমাকে একটা চিঠি ধরিয়ে দিল, বললো যে স্যার আপনাকে আর মিলাদের অনুষ্ঠানে থাকা যাবে না, আপনি একটু ইয়েতে চলে যান, একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে চলে যান। এই হচ্ছে 7 তারিখে আমাদের বার্ষিক মিলাদ মাহফিলের অনুষ্ঠান। আপনি দেখেন 7 তারিখে আমাকে পাঠিয়ে দিল, এই চিঠিটা ধরিয়ে দিয়ে, এই চিঠিটা আমাদের পাঠিয়ে দিল 7 তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবসে। তার মানে কি আমাকে স্কুল থেকে সরিয়ে দিল। এবার 7 তারিখে ওই 3জন শিক্ষার্থীর অভিভাবক দিয়ে, এই যে 3টা অভিভাবক 3টা কমপ্লেন করলো 7 তারিখে। মিলাদের অনুষ্ঠান কিন্তু চলছে, প্রচুর ব্যস্ততা, মিষ্টি বিতরণের ব্যাপার থাকে, মিলাদ অনুষ্ঠানের ব্যাপার থাকে, এগুলো আবার বাইরে বিতরণের ব্যাপার থাকে, টিচারদের মধ্যে বিতরণ থাকে। এই অনুষ্ঠানের মধ্যে 3জন অভিভাবকদের কখন কি, তার মানে পূর্বে তৈরি করা ছিল। আচ্ছা, তাহলে ওখানে 2টা ঘটনা আর এখানে 3টা ঘটনা, 3টে অভিভাবক দিয়ে অলরেডি কমপ্লেন করালো। 3টে অভিভাবক দিয়ে কমপ্লেন করিয়ে এবার এই লাভলি ইসলাম নিজের হাতে এই 7 তারিখে একটা তদন্ত রিপোর্ট লিখে ফেললেন। 7 তারিখে একটা তদন্ত রিপোর্ট সে লিখে ফেললেন। এই তদন্ত রিপোর্টে আপনি দেখেন 2জন শিক্ষার্থীদ্বয় প্রাথমিক পর্যায়ে মেধাবী, কিন্তু বিগত 3 বছর যাবত তারা পড়ায় মন বসাতে পারে না। যদি 2022 হয় তাহলে 22 এবং 23, 24 ফেব্রুয়ারিতে তুমি কমপ্লেন করলা, 3 বছর হলো কিভাবে? মানে সাজালে যা হয়, বললাম না একটা মিথ্যাকে, মানে এই 3 বছরে সে বলতেছে 3 বছর বলেনি। 2022 থেকে যদি সে আমার কাছে মানে আমার স্টুডেন্ট হয়, তাহলে 3 বছর ধরে সে কিভাবে, মানে আমি তো লজ্জাই লাগতেছে বলতে যে একটা মিথ্যাকে ঢাকার জন্য কতগুলো মিথ্যা বলতে হয়। এবং এই যে শিক্ষার্থীদ্বয়, এবং এখানে এক পর্যায়ে সে লিখে ফেললো যে বিষয়টি প্রাথমিকভাবে আমরা সত্যতা পাই, গণিত শিক্ষিকা লাভলি ইসলামের নিজের হাতের রিপোর্ট এটা। আচ্ছা, ওই দিনই, এবং এই গার্ডিয়ানদেরকে ডেকে এটা ভাঁজ করে দেখায় যে দেখো সত্যতা পাওয়া গেছে, বিশ্বাস করানোর জন্য। এবং একাধিক গার্ডিয়ান এসে বলছে, সেটা রেকর্ড আমি রেখেছি, কারো সম্মতিতে রেখেছি, কারো ফোনে বলেছে, ফোনে রেকর্ড অটোমেটিক হয়ে যায় আমার। আচ্ছা, এবার 7 তারিখে যে রিপোর্টে যে লিখলো, এখানে 5 জন সিগনেচার, মূলত 4 জন করেছে। রুবানা সুলতানা যৌন নিপীড়ন কমিটির সদস্য না, রুবানা সুলতানা সিগনেচার করেছে, তাহলে 4 জন, 10 জনের মধ্যে 4 জন সিগনেচার করলে কোরাম ফুলফিল হয়নি। এবার এইটা আবার অফিস থেকে নিয়ে দিলশাদ আরজুকে দিয়ে আবার সিগনেচার করেছে, এই যে আগেরটা ব্ল্যাঙ্ক, এবং এটা এখনো অনলাইনে আছে। মানে তারা যে অস্বীকার যাবে, ওরা তো প্রত্যেকটা জায়গায় অস্বীকার যাচ্ছে, ওরা শুধু মুখে একটা কথা বলে শেষ রটিয়ে দিয়েছে। কাদের দিয়ে রটিয়েছে? লাভলি ইসলাম, গণিত শিক্ষিকা লাভলি ইসলাম তার নিজের জন্মগত মেয়ে ফাহমিদা ইসলাম জিম এবং ফাতিমা ইসলাম মিম, তাদের দিয়ে ফেসবুকে ছড়িয়েছে, তাদের বান্ধবী দিয়ে ছড়িয়েছে। এবং এই যেদিন লাভলি ইসলাম নিজে স্টেটমেন্ট দিয়েছে, আমি লেখা দেখাবো, যে আমার নাম আসায় আন্দোলনের সৃষ্টি হয়, তার মানে মুরাদ হোসেনের জন্য আন্দোলনের সৃষ্টি হয় নাই, যে আমার নাম আসায় এই আন্দোলনের সূত্রপাত হয়। এবং আন্দোলনের নেতৃত্ব কে দেয়? আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই গণিত শিক্ষিকা লাভলি ইসলামের নিজের জন্মগত মেয়ে জিম এবং জিমের বান্ধবীরা। আমার কাছে কোচিং করে, কই তাদের তো আমি আন্দোলনে দেখলাম না। আমার কাছে যে স্টুডেন্ট গুলো আছে তাদের তো আন্দোলনে দেখলাম না। জিম তো লাভলি ইসলাম নিজে গণিত পড়ায়, তার কাছে পড়েছে। জিম তো আমার কাছে কখনো পড়ে নাই, আমার কোচিং এর স্টুডেন্ট না। এবং তখন বর্তমানে কোন স্টুডেন্ট, ওখানে যে 80 জন 100 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে আমি ধরে দেখাবো মর্নিং এর কতগুলো স্টুডেন্ট ছিল। এখানে আপনার যে আইডি কার্ডের বেস থাকে, ডে শিফটের এক ধরনের রঙের থাকে, মর্নিং এর আরেক ধরনের রং থাকে। আমি রং ধরে দেখাবো কয়টা মর্নিং এর ছিল এবং বাইরের কত স্টুডেন্ট ছিল, এবং এই যে ষড়যন্ত্রকারীরা ছিল তাদের সন্তান এবং সন্তানদের বান্ধবীদের তারা ছিল। তাহলে এখন কথা হচ্ছে, আমার বিরুদ্ধে যদি কমপ্লেইন বিন্দুমাত্র সত্য হতো তাহলে আমার মেয়েরা নেমে যেত, আমার কোচিং এর মেয়েরা নেমে যেত। আরেক ব্যাপার হচ্ছে, এই 7 তারিখে আবার শাখা প্রধান, দেখেন খুব মজার ব্যাপার, 7 তারিখে শাখা প্রধান আবার প্রিন্সিপাল বরাবর পাঠিয়ে দিল, এবং সেখানেও শিক্ষার্থী দ্বয়, ক্লোজ 3 বান্ধবীর গার্ডিয়ান দিয়ে করালো, শিক্ষার্থী দ্বয়। তার মানে আগে থেকে এগুলো তৈরি করা ছিল। কখনোই এরকম একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠানে এতগুলো ঘটনা একসাথে ঘটতে পারে না। এবং ষড়যন্ত্রের ব্যাপার হচ্ছে যে এই যে তারা যে যৌন নিপীড়ন কমিটিটা গঠন করেছে, এই যৌন নিপীড়ন কমিটিটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মাউসির নির্দেশ অনুযায়ী তারা করে নাই। আমি কি সেটার ব্যাপারে একটু দেখাবো আপনাকে? ঠিক আছে, আচ্ছা আমি বলি তারা সেটা করেনি। এবং অলরেডি
আমি এই ষড়যন্ত্র সকল আমাকে তো আমি হাইকোর্টে যখন আমি রিড করেছি, ওদের যৌন নির্বাচন কমিটি হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। কিন্তু এই লাভলির মেয়ে এবং মেয়ের বান্ধবীরাই আপনার ফেসবুকে লিখেছে যে সরকার নির্দেশ দিয়েছে যৌন নির্বাচন কমিটি করতে, যে কারণে আমার মা এই মুরাদ স্যারের বিরুদ্ধে এই কাজে নেমেছে। তারা কিন্তু ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু দেখা গেল এই কমিটি তারা আইনগতভাবে করেনি, মাউসি নির্দেশনা অনুযায়ী করেনি, এবং আপনার কি বলে এটাকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা করেনি। এখানে দেখেন কমিটির ক্ষেত্রে সৎ, দক্ষ, সক্রিয় সদস্যদের অগ্রাধিকার দিতে হবে। যে দুইজনের নাম মিডিয়াতে অলরেডি তাদের অপকর্ম সহ উল্লেখ করে দিচ্ছে পত্রপত্রিকায়, তাহলে দুইজন ডিসঅনেস্ট পাবলিক এখানে রাখা হয়েছে। এক। 2 নম্বর হচ্ছে যে কমিটি 2 জন সদস্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে নিতে হবে। তারা কমিটির সদস্য 10 জন নিয়েছে, প্রতিষ্ঠানের বাইরে থেকে নেয়নি। আমার প্রতিপক্ষ টিচারদেরকে নিয়ে একটা কমিটি করেছে। আচ্ছা, এবার মাউসি এবং হাইকোর্টের নির্দেশনা দেখি। অভিযোগ গ্রহণকারী কমিটি, অর্থাৎ এই কমিটি অভিযোগ গ্রহণ করবে। কমিটি 30 দিনের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দাখিল করবে। 30 দিন। একটা কাজ করতে গেলে যদি ঘটনা যদি বিন্দুমাত্র ঘটতো তাহলে তোমরা সময় নিয়ে করতে, আমাকে ডাকতা যে মুরাদ স্যার আপনি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে। যদি অভিযোগ আসতো, মুরাদ স্যার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে, আপনি কিছু বলেন, আপনার বক্তব্য দেন, বা আমাকে একটা কারণ দর্শন নোটিশ করতো। কোনো কারণ দর্শন নোটিশ করেনি, আমার বক্তব্য শোনেনি, বরং আমাকে স্কুল থেকে কি করেছে, সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে তারা এই কার্যকলাপগুলো করেছে। 30 দিন নিয়ে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদনের কর্তৃপক্ষের নিকট দাখিল করবে। প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে 30 দিনের জায়গায় 60 দিন নেবে, বাড়াতে পারবে। তারা ওই 7 তারিখই সকল কার্যক্রম করে ফেললো। আচ্ছা, আর আমি যেটা বললাম এই যে দেখেন এখানে কোথাও রুবানা সুলতানা তদন্ত দেওয়ার সময় আপনার সাথে কোনো আলোচনা করেনি, আমাকে সরিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে জানতে চানি আপনার বক্তব্য কি। এখানে ওই তদন্ত রিপোর্টে, তাদের তদন্ত রিপোর্টের মধ্যে আপনার কোনো বক্তব্য নাই? না। আচ্ছা, আমাকে তো সরিয়ে দিল। আমাকে যদি আমার বক্তব্য যদি নেয় তাহলে আমাকে ফাঁসাবে কিভাবে বলেন? আমাকে ফাঁসাবে বললেই তো আমাকে সরিয়ে দিল। আমাকে ফাঁসাবে বললেই তো আমাকে কারণ দর্শন নোটিশ করলো না। আমাকে ফাঁসাবে বললেই তো তারা উদ্দেশ্য ছিল আমাকে ফাঁসাবে, উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করবে, আমাকে এখান থেকে সরিয়ে দিবে। এজন্যই আমার বক্তব্য তারা নেয়নি। এবং খুব ষড়যন্ত্রের আরেকটি ব্যাপার, এইটা যখন তারা 7 তারিখে করলো, 8 তারিখে প্রিন্সিপাল স্বাক্ষরিত আরেকটা তদন্ত কমিটি হলো। এবার দেখেন, আমি যদি আপনাকে বাংলাদেশ গ্রেজেটটা দেখাই, এই যে বাংলাদেশ গ্রেজেট যেটা গভর্নিং বডি ম্যানেজিং কমিটির যেটা আছে, এখানে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো 40 পৃষ্ঠায় যদি যাই, সেখানে লেখা আছে অভিযুক্ত শিক্ষক বা কর্মচারীকে 10 কর্মদিবসের মধ্যে আনিত অভিযোগের বিষয়ে লিখিত কারণ দর্শানোর সুযোগ দান করিতে হইবে। ম্যান্ডেটরি। হ্যাঁ, তাহলে আমাকে কারণ দর্শন নোটিশ করলা না, আমাকে আমার বক্তব্য নিলা না, আমাকে এক প্রকার অন্ধকারে রেখে তোমরা লাভলি ইসলাম নিজের হাতে একটা তদন্ত প্রতিবেদন লিখে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রিন্সিপাল বরাবর প্রেরণ করলা। আচ্ছা, এবার দেখেন 2 নম্বর পয়েন্টটা দেখেন, কারণ দর্শাবার প্রেক্ষিতে লিখিত জবাব দাখিল করা হইলে, আমাকে তো কারণ দর্শন নোটিশই করেনি, আমি জবাব দিব কি, এবং তাহা সন্তোষজনক না হইলে অথবা জবাব দাখিল না হইলে নিয়োগকারী কর্তৃপক্ষ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবে। তাহলে প্রিন্সিপাল কিন্তু অলরেডি আরেকটা তদন্ত কমিটি করে দিচ্ছে। তাহলে আইন তো তারা মানলো না, আইন তারা মানলো না। আচ্ছা, 3 সদস্যের একটা তদন্ত কমিটি করে দিছে, সেই 3 সদস্যের তদন্ত কমিটিও আমার কোনো বক্তব্য, আমাকে কারণ দর্শন নোটিশ করেনি, আমার কোনো বক্তব্য নেয়নি। সেই কমিটির যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনে তারা কি করেছে, তারা নির্দিষ্ট কিছু, আমি জানি না কয়টা প্রশ্ন নিয়েছে, যেহেতু আমাকে জানানো হয়নি, 6টা-7টা প্রশ্ন নিয়ে 177 জনের মতামত নিয়েছে। তাহলে 177 জনের মতামতের মধ্যে নিশ্চয়ই আমার কোচিং এর কিছু স্টুডেন্ট সেখানে থেকে যাবে। আর ওই ষড়যন্ত্রকারী যে শিক্ষিকা, তাদের শিখে দেওয়া স্টুডেন্টও থাকবে। তাহলে 2-1 জন নেগেটিভ বলতে পারে, বাট তারা আমার কোচিং এর শিক্ষার্থী নয়। ওখানে যে রিপোর্টটা করেছে, তদন্ত রিপোর্ট করেছে, আমি সেটার যদি একটু সার সংক্ষেপ আপনাকে দেখাই। এখানে তার মানে এটাই শেষ পর্যন্ত গ্রহণ করেছে? না, এখানে ষড়যন্ত্রের আরেকটা, প্রিন্সিপালকে আপনাকে আলাদাভাবে এই যে পয়েন্টগুলো আপনি বললেন, আমাকে কারণ দর্শন নোটিশ করেনি। হ্যাঁ, প্রিন্সিপালকে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করেনি বা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেনি? আমি নিজে 20 তারিখে একটা আবেদন করেছি যে আমার বিরুদ্ধে এই গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিন, কানিজ ফাতেমা এরা ষড়যন্ত্র করছে, আপনি আইনগত ব্যবস্থা নেন। এবং তখন ফেসবুকে তারা যে পোস্ট করেছে, তাদের মেয়েরা, তাদের মেয়ের বান্ধবী এবং নিজে কানিজ ফাতেমা নিজেও পোস্ট করেছে, সেগুলি সব আমি একদম অনলাইনে ঢুকে জলজন্ত দেখেছি যে দেখেন এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনি ব্যবস্থা নেন। তিনি ব্যবস্থা নেননি। আমি একটা লিখিত আবেদন করেছি। তখনকার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন কেকা রায় চৌধুরী।
আচ্ছা, এবার দেখেন এই তদন্ত রিপোর্টের মধ্যে তারা 177 জনের মতামত গ্রহণ করেছে। 177 জনের মধ্যে 160 জন মুরাদ স্যার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে। এটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না, যেহেতু বাচ্চারা কি করেছে, শিক্ষার্থীরা লিখে দিয়েছে, কিন্তু তাদের উপর চাপ ছিল মুরাদ স্যারকে দোষী করতেই হবে। আমাকে কারেনি, সেটা ছিল 12 তারিখে একদিন তারা তদন্ত কমিটি গেল, যাওয়ার পর আমি নবম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি, আমাকে ডাকানো হলো। আমি আসলাম, আসার পরে আমাকে বললো যে মুরাদ স্যার আমরা তো কেউ কারো শত্রু না, আপনার 8 এর ক্লাসটা আমরা চেঞ্জ করে 9 এ দিব, জাস্ট এতটুকু। আমি বলছি এই ব্যাপারে আমার ভিতরে কাজ করে, এই ব্যাপারে কেন কথা বলতেছেন আমার সাথে? তা আমি উইলিংলি একটু ইচ্ছা পোষণ করে বললাম যে আপনি একটু আমার ক্লাস ক্যাপ্টেনকে ডাকেন, ওই দিন সিক রুমে এখানে সিসি ক্যামেরা আছে, এখনো সিসি ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখেন, এবং পাশাপাশি আমি সিক রুমে ঢুকি নাই, এবং আমি যে ঢুকি না আপনি ক্লাস ক্যাপ্টেনকে ডেকে জিজ্ঞেস করেন। এই পর্যন্ত তারাও আমাকে কারণ দর্শন নোটিশ না, তারাও আমাকে ব্যাপারে কিছু জানাচ্ছে না যে আপনার বিরুদ্ধে এই কমপ্লেন আসছে। আমি তখনও কিছু ভালো মতো জানি না, কিন্তু গুঞ্জন হচ্ছে। এই 77 জনের মধ্যে 160 জন, 2-4টা যদি আমি পড়ে শোনাই। মুরাদ স্যার অনেক ভালো এবং সৎ মানুষ, হাসি মুখে কথা বলতেন, সবসময় হাসি মুখে অঙ্ক বুঝাতেন। এটা রিপোর্ট কিন্তু আমি পড়ছি। ভালোভাবে বুঝে গণিত পড়ান, তিনি অনেক বাস্তব গল্প ব্যাখ্যা করে গণিত বুঝান। অল্প একটা শোনাই। তিনি খুবই উৎসাহ উৎফুল্ল এবং প্রাণবন্তভাবে ক্লাস করিয়ে থাকেন, যা সকলেই উপভোগ করেন। সবসময় আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সহজে খারাপ ব্যবহার করেন না। আমাদের তার মেয়ের মতো দেখেন, স্যার কখনো অসামঞ্জস্যপূর্ণ আচরণ করেননি। শিক্ষক হিসাবে ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করেন, অনেক স্ট্রিক্ট। তিনি নীতিবান আদর্শবান একজন শিক্ষক, তার চরিত্র ভালো ও মানবিকতাপূর্ণ, সহানুভূতিশীল, পরোপকারী, খুবই ধার্মিক এবং ভালো মনের মানুষ। স্যারের পড়ানোর ধরন খুবই সুন্দর, অনেক মজা করে বুঝান যাতে আমরা সহজেই বুঝতে পারি। প্রিয় শিক্ষকের তালিকা করলে তিনি একজন। তিনি আমাদের বাবার মতোই, কখনোই কেউ ভুল রাস্তায় গেলে তিনি বাবার মতো দায়িত্ব নিয়ে আমাদের বুঝিয়েছেন। 10ম শ্রেণীর রুলটা নাই বলি, যেহেতু রুল বলার সাথে সাথে তাদেরকে ডেকে ইচ্ছা মতো তাদেরকে শান্টিং দিয়েছে এই ষড়যন্ত্রকারীরা। যদি স্যার খারাপ হয়ে থাকতেন তাহলে 5 বছরে কোনো না কোনো দিন এই ঘটনার শিকার আমিও হতাম। উনি সবসময় একজন ধার্মিক মানুষ ছিলেন। 10ম শ্রেণীর এত রুল। 22 সালে আমাদের কোচিং এ একটি মেয়ে, নামটা নাই বললাম, তার বয়ফ্রেন্ডের সাথে তার নাম হাতে দেখে ভুল পথ থেকে সরে আসা এবং এই কাজ না করার জন্য স্যার অনুরোধ করে। অর্থাৎ কোনো শিক্ষার্থী ভুল পথে গেলে গার্ডিয়ান এসে আমাকে বলে, স্যার আপনি বললে আমার মেয়েটা বা আমার ছেলেটা বুঝবে। কারণ আমার ওখানে কিন্তু বাইরের স্টুডেন্টও পড়তো, শুধু বিজ্ঞানের স্টুডেন্ট পড়তো তা না, অগ্রণী স্টুডেন্ট পড়তো, ল্যাবরেটরিজ প্রচুর স্টুডেন্ট পড়তো আমার এখানে। যে কারণে ওই স্টুডেন্ট স্যার নামে বাজে কথা ছড়ায়, যা পরে ভুল প্রমাণিত হয়। এইটাকে কিন্তু ওই ষড়যন্ত্রকারী শিক্ষিকা কিছু করার চেষ্টা করেছিল। আচ্ছা, 17 জন নেতিবাচক বলেছে, যাদেরকে শিখিয়ে দিয়েছে। এবার দেখেন, একাদশ বিজ্ঞান শাখার রুল নাই বললাম। স্যার ভালো পড়ান, ভালো মানুষ। 7ম শ্রেণীতে থাকাকালীন উনি আমাদের ক্লাস নিতেন, তখন প্রায় দেখতাম উনি আগে বুঝেন নেতিবাচক, তার মানে খারাপ হবে, কিন্তু খারাপের মধ্যে প্রথমে কি বললো, স্যার ভালো পড়ান, ভালো মানুষ। 7ম শ্রেণীতে থাকাকালীন উনি আমাদের ক্লাস নিতেন, তখন প্রায় দেখতাম উনি ওনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে শ্রেণীকক্ষে সব প্রশ্ন করার অনুমতি এবং তাদেরকে বোর্ডে ডেকে অঙ্ক করাতেন। আচ্ছা, এটা যে শিখে দেয় আমি প্রমাণ দিয়ে দিই আপনাকে। 2024 সালে যে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে পড়ে, সেই শিক্ষার্থী যখন 7ম শ্রেণীতে পড়ে তখন করোনা, 2020 সাল, করোনায় সারা স্কুল, কোচিং, অফিস, আদালত সব সারা বিশ্বে স্থগিত ছিল, বন্ধ ছিল। তাহলে ক্লাসই হয় না, তাহলে এই যে শিখানো স্পষ্ট। আচ্ছা, একাদশ বিজ্ঞান জি শাখার কোনো খারাপ আভাস পাইনি, তবে অনেকে বলেছে, শুনেছি আমার 2 বন্ধুর সাথে, আমার মানে আমার সাথে না, শুনেছি জেনেছি বলেছে, শিখিয়ে দিয়েছে সেই আমার এক জুনিয়র অমুকের সাথে, ওই যে যাকে আমি ভালো করেছি সেটার রেকর্ড আছে, আমি যখন তাকে বুঝিয়েছি সেটার রেকর্ড আমি রেখেছি, আমাকে রাখতে হয়েছে। কারণ এই ষড়যন্ত্রকারীরা খুব পূর্ব পরিকল্পিত আগে থেকে আমার বিরুদ্ধে কিছু না কিছু কাজ করছিল, যে কারণে আমাকে সতর্ক থাকতে হয়েছে। আচ্ছা, তো এই নেগেটিভ কথাগুলোর মধ্যে এই নেগেটিভ কথা। এবার দেখেন কিছু শিক্ষকের ভূমিকা। আজিমপুর দিবা শাখার শিক্ষক জনাব কানিস ফাতেমা 3 জন অভিভাবককে কিভাবে দরখাস্ত লিখতে হবে তা সাজিয়ে দিয়েছেন, একদম স্পষ্ট নাম। তদন্ত কমিটি যখন 10ম শ্রেণীর নির্দিষ্ট কিছু ছাত্রীকে ডেকে পাঠান, তখনও তিনি ছাত্রীদের ব্রিফ করছিলেন। বর্তমানে ফেসবুকে মেয়েদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছেন, স্পষ্ট সবাই দেখছে। একটা টিচার আরেকটা টিচারের বিরুদ্ধে স্টুডেন্টদের লেলিয়ে দিচ্ছ। ফেসবুকে লাভলি ইসলাম গণিত শিক্ষিকা, 2 মেয়ে ফাহমিদা ইসলাম জিম ও ফাতেমা ইসলাম মিম এবং তাদের 3-4 জন বান্ধবী মুরাদ স্যারের বিরুদ্ধে সোচ্চার। কমিটির মন্তব্য, যে সকল ছাত্রীদের বক্তব্য নেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রীর বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে
জনাব মুরাদ হোসেন সরকার শিক্ষক হিসাবে খুবই ভালো পড়ান, মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং অমানিত। কিন্তু ওই যে 3 জন শিক্ষার্থী যে লিখিত দিয়েছে তারা বলেছে যে তারা ব্যাড টাচের শিকার হয়েছে। এবার আসেন এই কমিটির মন্তব্যের এক পর্যায়ে গিয়ে 2 নম্বরে দেখেন, ভিকটিম 8ম শ্রেণীর জান্নাতুল মাওয়া, উম্মে লুবাবা ও শাহিনুর শাহিদি বুলবুলির ভাষ্য মতে তাদের ঘটনাগুলো ঘটেছিল 2022-23 সালে। তারপর মাওয়া এবং লুবাবা স্যারের কোচিং ছেড়ে দেয়। কিন্তু বর্তমানে 2024 সালে জনাব মুরাদ হোসেন সরকার 8ম শ্রেণীর শ্রেণী শিক্ষক হয় 1-2-2024 তারিখে মাওয়া স্যারকে দেখে ক্লাসে দেখে এবং স্যারের দিকে বড় বড় চোখ করে তাকানো এসে অসুস্থ হয়ে পড়ে। হাস্যকর, জানুয়ারিতে দেখলো অসুস্থ হলো না, কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখে দেখে কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এবং সে যে জানুয়ারিতে ক্লাস করেছে ওটার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। মাওয়া অসুস্থ হওয়ার পরের দিন, তার মানে 2 তারিখ, তারা বিভিন্ন জায়গায় 2 তারিখ লিখেছে। আমি যখন লাইভে বলেছি যে 2 তারিখ তো শুক্রবার ছিল, এবার তারা 4 তারিখ লিখেছে। তার মানে এই যে গরমিল, এটা থেকে আরো স্পষ্ট হয়। পরের দিন মানে 2 তারিখ। আচ্ছা, বুলবুলির বাসায় যান এবং কেউ কিছু জিজ্ঞেস করলে অস্বীকার করতে বলেন। 4, অভিযোগকারী অভিভাবক এবং তাদের মেয়েদের বক্তব্যের মাঝে অনেক গরমিল ছিল। যেমন অভিযোগকারী 3 জনই বলেছিল মুরাদ স্যারের কারণে ভিকটিম জান্নাতুল মাওয়া কয়েকবার সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু মাওয়ার বাসমতে বিষয়টি সারের কারণে নয়, অন্য কারণে। আমি কারণটা একটু স্পষ্ট করে দিই। মেয়েরা যেটা বলে, আমাদের বাংলা টিচার, নামটা নাই বলি, বাংলা টিচারের ছেলের সাথে এই মাওয়ার প্রেম ছিল, প্রেম গঠিত কারণে এই মেয়েটা কয়েকবার সুইসাইড করতে চেয়েছিল, সেটা এই ষড়যন্ত্রকে আমার উপর দিয়ে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ষড়যন্ত্র মিথ্যাচার তো প্রকাশ পাবে। আপনাদের ফেস দ্য পিপলে যে ষড়যন্ত্রটা পুরোটা এমন ভাবে তুলে নিয়ে এসেছেন, ওখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে, যে সত্যকে বিলম্বিত করা যায় কিন্তু হত্যা করা যায় না। সেটাই হচ্ছে এটা। জান্নাতুল মাওয়ার মা অভিযোগ করেন তার মেয়ে মুরাদ স্যারকে দেখে অসুস্থ হয়ে পড়ে এবং জ্বর এসে যায়, কিন্তু পরবর্তীতে তিনি বলেন মায়ার টাইফয়েড হয়েছে, যা টেস্টে ধরা পড়ে। আচ্ছা, এবার আমি এই জায়গাটায় কমিটির সুপারিশ ছিল লাভলি ইসলাম, কানিস ফাতেমা এবং মুরাদ হোসেনের প্রাইভেট পড়ানো নিরসনে, অন্তকলন নিরসনে 3 জনকে আজিমপুর ব্যতীত 3 শাখায় বদলি করে শিক্ষার পরিবেশ ও শান্তি ফিরিয়ে আনা যেতে পারে। আমাকে যথারীতি মেন শাখায় নিয়েছে, তাদের 2 জনকে নেয়নি। তাহলে এটা একটা ষড়যন্ত্র। এবং এটা কিন্তু পত্রপত্রিকায় আসছে যে তাদের 2 জনকে না সরানোর কারণে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আচ্ছা, এবার আসেন 6 নম্বর যে পয়েন্ট, তাছাড়া অভিযোগকারীগণ উপযুক্ত কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। দেখেন, এই কমিটিও যে আমার বিপক্ষে কাজ করেছে তার প্রমাণ হচ্ছে সেই ক্ষেত্রে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। মানে এখানে আমাকে ফাঁসানো যাচ্ছে না, যেহেতু লিখিত দিয়ে দিছে সবাই, তাহলে আরেকটা উচ্চতর কমিটি গঠন করা, তাহলে দুইটা তদন্ত হয়ে গেল, এবার আরেকটা তদন্ত হবে। সেই তদন্তে আমাকে এরকম হয়েছে, যেদিন আমাকে দেখা করতে বলছে তার আগের দিন রাতে আমার বাসায় চিঠি পাঠিয়েছে, আপনি দেখা করেন। একটা হাস্যকর কিছু হতে পারে? তার মানে স্কুল এটাকে রেখে দিয়ে যে রাত্রে যাও, স্যার যেন কোনো প্রস্তুতি না নিতে পারে। আচ্ছা, সেই কমিটিও তদন্ত করেনি এবং আপনাদের ফেস দ্য পিপলই সেই গোপন তথ্য আপনারা বের করে নিয়ে আসছেন। সেই সদস্যরা বলেছে আমরা তদন্ত করিনি, আমাদেরকে জাস্ট নির্দেশ দেওয়া হয়েছে তোমরা এই ধরনের কাজ করো। আচ্ছা, আমি একটু বলি, ফেব্রুয়ারি 1 তারিখে যে কমপ্লেনটা এসেছিল, মাও তো জানুয়ারিতে ক্লাস করেছে, সেজন্য আমি শাখা প্রধান বরাবর আবেদন করেছি। এটা আমার একটু দেখানো দরকার। 9 তারিখে আবেদন করেছি একবার, যে আমাকে শিক্ষক হাজিরা শিটের কপি দেওয়া হোক এবং স্টুডেন্টের যে আমি নাম রেখেছি সে হাজিরা শিটের কপি দেওয়া হোক। দিচ্ছে না। ভারপ্রাপ্ত শাখা প্রধান শাবনাজ সোনিয়া কামাল দিচ্ছেন না, উনি দিচ্ছেন না। প্রিন্সিপাল আপাকে আমি বললাম যে আমি আবেদন করলাম, আমার এটা মামলা তো লাগতে পারে, আমার যে কোনো কাজও লাগতে পারে, আমি ষড়যন্ত্র প্রমাণ করার জন্য আমার এটা লাগবে, বলে শাবনাজ তো দিচ্ছে না। বলে আপনি প্রিন্সিপাল, তাহলে আপনি তো সরাসরি এদের সাথে ইনভলভ, কেমনে তুমি আমাকে ইনভলভ বলো? বলে তাহলে আমি একটা জিনিস চাচ্ছি, আমি নিজে নাম রেখেছি, আমার জিনিসটা আমাকে দিতে আপনার সমস্যা কি? আমি নিজে সিগনেচার করেছি, আমার জিনিসটা আমার দিতে সমস্যা কি? আচ্ছা, আমি বলছি। আচ্ছা, দিল না। দেন 26 তারিখ আমি আবার আবেদন করলাম, আমাকে দিল না। যখন দিল না তখন আমি বললাম যা, বলে শাবনাজ তো বলে যে এগুলি সব তোমার লকারে তালা মারা, সিলগালা করা। অর্থাৎ শিক্ষক হাজিরা শিট এবং স্টুডেন্ট হাজিরা শিট আমার লকারে তালা দেয় এবং এটা সিলগালা। মানে ষড়যন্ত্রের এটা একটা চরম দৃষ্টান্ত। কেন? কারণ শিক্ষক হাজিরা শিট আমার লকারে তালা দেয়, শিক্ষকরা হাজিরা কিভাবে দিচ্ছে? আমি বলি আপনি একটু লাউড স্পিকার দেন, আমি একটু শাবনাজ আপার সাথে কথা বলা। উনি লাউড স্পিকারে দিলেন ফোনে। দেওয়ার পরে শাবনাজ আপা বলে যে আপা আপনারা তো বললাম যে এগুলি মুরাদ স্যারের লকারে তালা দেয়া এবং এগুলি মৌসুমী আপা সিলগালা করে গেছে। আমি বলি শাবনাজ আপা, শিক্ষক হাজিরা শিট, স্টুডেন্ট হাজিরা শিট আমার লকারে তালা দেওয়া থাকে না, এগুলো আপনি যে বসেন তখন উনি ভারপ্রাপ্ত শাখা প্রধান, এখন সাধারণ শিক্ষক, আপনার
রুম এগুলি থাকে, আমরা ওখানে গিয়ে সিগনেচার করি। বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে 7:45 পর্যন্ত 7:45 পর্যন্ত বসিয়ে রেখে এবার আমাকে স্টুডেন্টের হাজিরা শিট দিল। দেশবাসী খুবই অবাক হবে যে স্টুডেন্ট আছে 1 থেকে 68 পর্যন্ত, আমাকে হাজিরা শিট দিল 1 থেকে 60 পর্যন্ত। কেন 1 থেকে 60 পর্যন্ত দিল? ওই যে 3 জন শিক্ষার্থী সাজিয়েছে, তার মধ্যে 2 জন শিক্ষার্থীর রুল হচ্ছে একজনের হচ্ছে 64, একজন হচ্ছে 67। 61 থেকে 68 পর্যন্ত হাজিরা শিট আমাকে দিল না। ষড়যন্ত্র আরো স্পষ্ট। আচ্ছা, এবার আমি খুব কষ্ট পেয়ে আমি আবার 30 তারিখে ওই আগের রেফারেন্স দিয়ে আবার আরেকটা আবেদন করলাম। এবার আবেদনে আমি একটু কড়া ভাষা লিখেছি যে এত তারিখে আমি আপনার কাছে চাই, আপনি দিলেন না, তারপরে আপনি বললেন যে এগুলো আমার লকারে, তারপরে আপনি দিলেন 1 থেকে 60 পর্যন্ত, অথচ রুল 61 থেকে 67 পর্যন্ত শিক্ষার্থীর হাজিরা খুবই জরুরি, যেখানে আমাকে বিপদে ফেলার জন্য ব্যাপক পরিবর্তনের সুযোগ রয়েছে, যেহেতু ওনাদের কাছে জিনিসগুলো, আমার কাছে না। তাই ভবিষ্যতে উক্ত বিষয়ে কোনো প্রকার গরমিল বা সমস্যা হলে তার দায়ভার আপনাকে বহন করতে হবে। আমি শাবনাজ সোনিয়া কামাল ওনাকে দায়ভার বহন করার জন্য এবার আবেদন করলাম। অতএব আপনার নিকট বিনীত অনুরোধ এই যে আজিমুল শাখার শিক্ষক হাজিরা খাতা এত সালের এবং আমার উপস্থিতির সকল স্বাক্ষরিত পৃষ্ঠাগুলো ফটোকপি স্কুল কর্তৃপক্ষের 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 8ম শ্রেণীর খ শাখার আলাদাভাবে সকল শিক্ষার্থীর হাজিরা গ্রহণ করা হয়েছিল, তার পরিপূর্ণ ফটোকপি অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে মূল হাজিরা খাতার সাথে মিলিয়ে আমাকে দেওয়ার জন্য। এবার প্রিন্সিপাল একটা সিল দিয়ে বললো যে তুমি দাও। দেওয়ার পরে দিল। কত পৃষ্ঠা দেয়া হলো? যে হাজিরা খাতার 9 পাতা এবং এত জানুয়ারি ফেব্রুয়ারি শিক্ষক হাজিরা খাতায় 26 পাতার ফটোকপি আপনাকে সরবরাহ করা হলো। আমাকে এবার করা হলো। করার পরে ওই যে 1 তারিখে যে কমপ্লেন করেছিল, ফেব্রুয়ারির 1 তারিখে যখন শিক্ষার্থী দেখলো হ্যাঁ এ আমার ক্লাস টিচার, অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে সিক্রমে চলে গেছে। এবার দেখেন উম্মে লুবাবা, এই দেখেন পুরো জানুয়ারি ক্লাস করেছে। আপনি দেখেন জান্নাতুল মাওয়া, এই যে 67, এই যে হাজিরা, 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 এই যে হাজিরা। তাহলে জানুয়ারি মাসে তুমি জানো ইনি আমার ক্লাস টিচার, তাহলে কি পরিমাণ ষড়যন্ত্র এবং কি পরিমাণ সাজানো গোছানো। এখন আপনি এবং দেশবাসী শুনে অবাক হবে যে এদেরকে কিভাবে তৈরি করলো। বৃহস্পতিবারে তো তৈরি করতে পারলো না, কারণ বৃহস্পতিবারে যে কমপ্লেন করলো সিসি ক্যামেরা এটা সেটা বললে পরে সব ধূলিসাৎ হয়ে গেল। তার ষড়যন্ত্র মানে আমাকে স্কুলে ঘটেছে এটা দিয়ে ফাঁসি দিয়ে পাঠিয়ে দিতে চেয়েছিল। 1 তারিখ ছিল বৃহস্পতিবার, 2 তারিখে ফোন করে 102 ডিগ্রি জ্বর এই শিক্ষার্থী ফোন করে ডেকে নিয়ে আসছে স্কুলে। কে নিয়ে আসছে? কানিজ ফাতেমা নিয়ে আসছে। আমি আমার কাছে প্রমাণ আছে। আমি একটু রেকর্ড শোনাই। আমি মাওয়ার বাবার রেকর্ডটা একটু শোনাই, হয়তো অনেক প্রমাণ দেখাতে গেলে আমাদের ইয়ে হবে, আমাদের সময় যাবে। আমি একটু মাওয়ার বাবার রেকর্ডটা একটু শোনাই, আপনি একটা খেয়াল করেন। আসসালাম। হ্যাঁ মাওয়ার গো স্যার। আচ্ছা আপনি বাসায় না বাহিরে? আমি বাসায় স্যার। ও বাসায়। তো ওই যে ও যে অসুস্থ হয়েছিল এগুলো আপনাকে শেয়ার করেনি? শেয়ার আমি তো বৃহস্পতিবার থেকে জ্বর। শুক্রবার থেকে আমাদের আপনাদের যে ম্যাডাম, ওই যে ম্যাডাম, তারপরে আমরা বললাম যে ম্যাডাম ওই যে স্কুলে নাকি কোনো প্রোগ্রাম ছিল নাকি বই বাঁধানোর জন্য। আচ্ছা হতে পারে। হ্যাঁ আচ্ছা প্রোগ্রাম আছে। হ্যাঁ আমরা বললাম যে ওর খুব জ্বর, তারপরও মানে ওকে নিল আবার স্কুলে জ্বর হওয়া সত্ত্বেও। তাহলে শুক্রবার দিন 1 তারিখ বৃহস্পতিবার, 2 তারিখ শুক্রবার দিন জ্বর হওয়ার পর বই বাঁধানোর নাম করে ডেকে নিয়ে আসছে। এখন ওই যে ম্যাডাম, ওই ম্যাডামটাকে কানিজ ফাতেমা। এটা আপনার তৃতীয় তদন্তে এটা তার নামটা বলেছেন শাবনাজ সোনিয়া কামাল, যিনি তখন ভারপ্রাপ্ত শাখা প্রধান ছিলেন। এই যে লিখছেন মাওয়া বাসা যাবে না, যে সে ভয় পেয়ে জ্বর চলে আসে। মুরাদ স্যার তার ক্লাস টিচার। পরের দিন কানিজাপা ফিজিক্যাল এডুকেশন শিক্ষক 2/2/24 তারিখ অর্থাৎ শুক্রবার দিন বই বাঁধানোর নাম করে তাকে স্কুলে ডেকে নিয়ে আসে। কে বললেন এটা বললেন শাবনাজ সোনিয়া কামাল। এটা তৃতীয় তদন্ত। খুবই ষড়যন্ত্রটা তৃতীয় তদন্তে আরো স্পষ্ট ফুটেছে। আচ্ছা আমি যে কথাটা বলতে চাই, তারা যখন স্কুলে পারলো না তখন তারা 7 তারিখে কমপ্লেন লেখালো কোচিং এ। কত সালে? 2022-23 উল্লেখ করে কোচিং এ সাজালো। তাহলে এবার তদন্তটা কোথায় হবে? স্কুলে হবে না কোচিং এ হবে? ডেফিনেটলি সাগর ভাই কোচিং হবে। তারা এই যে আমার প্রতিপক্ষ শাবনাজ সোনিয়া কামাল, লাভলি ইসলাম বা লাভলি ইয়াসমিন এবং কানিজ ফাতেমা, এই 3 জনের এখানে সাক্ষাৎকার নিয়েছে। আপনি দেখেন শাবনাজ সোনিয়া কামালের বক্তব্য, আপনি দেখেন লাভলি ইসলামের বক্তব্য, আপনি দেখেন কানিজ ফাতেমার বক্তব্য।
আপনি তো বক্তব্য নিবেন কোচিং এ যারা পড়ে তাদের, আপনি তো বক্তব্য নিবেন কোচিং এ যে সকল শিক্ষক আরো পড়ায় তাদের, আপনি তো বক্তব্য নিবেন কোচিং এ দারোয়ান, পিয়ন, আয়া, বুয়া, আপনি তো কোচিং এ যারা কোচিং এর সামনে যে আরেকটা টিচার আছে বাংলা পড়ান ওনার, আপনি আমার এই কোচিং এর নিচে আরেকটা বিশাল কোচিং আছে সেই কোচিং এর ওদের নিবেন, অর্থাৎ কোচিং রিলেটেড যত যারা আছে তাদের আপনি বক্তব্য নিবেন, সেখানে তদন্ত করবেন। আপনি তাদের কারো সাক্ষাৎকার নিলেন না, কারো বক্তব্য নিলেন না, আপনি নিলেন স্কুলে আমার যারা প্রতিপক্ষ তাদের। এবং এই কমিটির যারা সদস্য তারা অলরেডি আপনাদের তদন্তে এবং অনেক তদন্তে বের আসছে যে তারা এই কমিটির কোনো তদন্ত তারা করে নাই, এবং এটা ফেসিবাদী সরকারের একটা নির্দেশে তারা এখানে একটা রিপোর্ট লিখে দিতে ভালো হয়। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আরেকটা শিক্ষকের বক্তব্য আছে, মুরাদ স্যার আমার চোখে ভালোই ছিল, হঠাৎ এই বিষয়ে এসেছে, হঠাৎ আসলে তো প্রশ্ন জাগে। এবং আরেকটি ষড়যন্ত্র ক্লিয়ার হবে, এই 3 জন শিক্ষার্থীকে বসিয়ে আমি অন্য স্টুডেন্টদের থেকে শুনেছি, এবং শুনলে তো শোনা কথা তো কোনো ভিত নাই, কিন্তু শোনার কথার প্রমাণ আমি এগুলিতে পেয়েছি। যে 3 জন শিক্ষার্থীকে ওই ষড়যন্ত্রকারীরা বলেছে তোমরা যেখানেই তদন্তে তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা বলবা যে হজ এবং রমজান ছাড়া বাকি সময় আমাদেরকে হ্যারেস করেছে। তাহলে 3 জন শিক্ষার্থী কি শিখলো? যে হজ এবং রমজান ছাড়া বাকি সময় আমাদেরকে হ্যারেস করেছে। যথারীতি এই যে মেয়েটা, এই মেয়েটার নাম কি? সে লিখেছে যে আমাকে রমজান এবং হজ ছাড়া দেখেন স্পষ্ট লেখা আছে যে শুধুমাত্র রমজান মাস এবং হজের সময় ব্যতীত সব সময় আমাকে হ্যারেস করেছে। তাহলে যেটা শিখিয়ে দিয়েছে সে সেটা যথাযথ প্রয়োগ করতে পেরেছে, কিন্তু মিথ্যা তো মিথ্যাই। মাওয়া সে লিখতে গিয়ে লিখে ফেলছে রমজান মাসের শুরুতে প্রথম সপ্তাহে আমাকে হ্যারাস করেছে। আচ্ছা, তার মানে কি? ও ভাবছে যে আমাকে বুঝি বলছে রমজানটা লিখতে। একজন ভাবছে রমজান মাসের কথা বলা যাবে না, যেহেতু এই রমজান এবং হজের কথা বলে মানুষের মধ্যে বিশ্বাসটা আসবে না, ও লেখছে। আর মাওয়া লিখে দিছে, এবং এটা আপনাদের তদন্তই বের হয়ে আসছে, এবং আমি ওই তদন্ত পুরোটা দেখেছি। তাহলে 3 জন অভিভাবকের মধ্যে 2 জনের একটা ক্লিয়ার হয়ে গেল ষড়যন্ত্র। আরেকজন আপনাদের রিপোর্টই দেখলাম, সে মা বলতেছে যে আমার মেয়ের সাথে কিছুই হয় নাই, কিন্তু সে মেয়ে ওই যখন লাভলি ইসলামের মেয়ের নেতৃত্বে অর্থাৎ জিমের নেতৃত্বে এবং জিমের বান্ধবীদের নেতৃত্বে যে মানববন্ধন হয়, যে মানববন্ধন লাভলি ইসলাম বলছে তার নাম আশায় হয়েছে, আমার জন্য হয় নাই, সেটা আমি আপনাকে দেখাবো এখন, যে তার নাম আশায় হয়েছে, তার মানে সে করিয়েছে, সে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে। সেই মানববন্ধনে সেই লুবাবা বলেছে স্যার আমাকে হ্যাক করেছে, আর মা বলতেছে কি আমার মেয়ের সাথে কিছুই হয়নি। তাহলে কেন মিথ্যাচার করলা তোমরা? জায়গায় 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 তাদের 3 জনের মিথ্যাচার এবং তাদের দিক করানো হয়েছে, সেগুলো স্পষ্ট করে ফুটে উঠেছে। আমরা মোটামুটি অনেক কিছুই মনে হয় না যে এত অসঙ্গতি কোনো তদন্তে থাকে। আপনি যতগুলো অসঙ্গতির কথা বলেন, এখন আমি বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনটা একটু জানতে চাই। এত কিছুর পর এরপরে কি চূড়ান্ত যে নির্দেশনা আপনার প্রতি বা চূড়ান্ত যে ফলাফল আপনার প্রতি, এটা আসলে কি অবস্থায় রয়েছে? এখন কি আপনাকে রেজিস্ট্রেট করা হয়নি? এই প্রশ্নটা আসলে আসাই দরকার ছিল, চমৎকার একটা প্রশ্ন। এই যে 3য় তদন্তের মধ্যে লেখা আছে যে এই ধরনের নিপীড়নের ঘটনা বিদ্যালয়ের মধ্যে নয় বরং ব্যক্তিগত কোচিং এ ঘটার সম্ভাবনা আছে, ঘটেছে বলে নাই। যে প্রশাসনের যেই ফেসিবাদী সরকারের যেই তদন্ত, যেটা নির্দেশের যে তদন্ত কমিটি তদন্ত সদস্য তদন্ত করেনি, কিন্তু লিখে দিতে বলা হয়েছে, এবং যেখানে তদন্ত করলে সত্য বের হবে সেখানে তদন্ত না করে আমার প্রতিপক্ষ ষড়যন্ত্রকারী টিচারদের জবানবন্দি নিয়ে সেটা করেছে। সেখানে বলছে বিদ্যালয়ের মধ্যে নয়, কোচিং এ ঘটার সম্ভাবনা আছে, এই একটা পয়েন্ট। তার মানে ঘটে না, সম্ভাবনা আছে মানে কি ঘটে না, কোচিং পড়েনি না। আমার কথা হচ্ছে যতজন নামানো হয়েছে এরা তো আমার শিক্ষার্থী না, কিন্তু এই যে 2 জন মেয়ে লুবাবার মাওয়া, এরা তো 2022 সালে পড়েছে, তাদের অনৈতিক কাজের জন্য আমি তো কোচিং থেকে বের করে দিয়েছি, সবাই জানে, এবং সেটার রেকর্ডও আমার কাছে আছে, আপনি চাইলে এখনই আমি তো আপনাকে দেখাবো। তো এটারই কি প্রতিশোধ হিসেবে এরকম করেছে নাকি? আমি ঠিক বলবো না এইভাবে সরাসরি, যে ওর মা যেহেতু আমার উপর ক্ষিপ্ত ছিল, আর এই মেয়েগুলো যেহেতু লাভলি ইসলামের কাছে গিয়ে ভর্তি হয়েছে কোচিং এ, তারা অনায়াসই তাদেরকে ব্যবহার করতে পেরেছে যারা আমার উপরে ক্ষিপ্ত। হ্যাঁ, তো এখানে কোচিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, আপনারা দুজনেই কোচিং করান গণিত, এই লাভলি ইসলাম এবং আপনি, এবং লাভলি ইসলাম তাদেরকে ব্যবহার করেছে আপনি বলছেন, বা আমরা যতটুকু বুঝতে পারছি আপনার বিরুদ্ধে। এখানে কি কোচিং বাণিজ্যের কোনো বিষয়ে এটা তদন্তে বের হয়ে আসছে,
যে সে ওই 2024 সালে 8ম শ্রেণীর বেস ওপেনও করেছে, এবং যেহেতু সে ছোট ক্লাসগুলো পড়ায়, এবছর 8ম, 9ম, 10ম পড়াবেন তিনি। তো আলটিমেটলি আসলে আপনারা যে তদন্ত করেছেন নিশ্চয়ই পেয়েছেন যে একচাটিয়া হয়তো শিক্ষার্থীরা আমার দিকে আমার কোচিং এ আসতো, এবং একটা পর্যায়ে গিয়ে আমাকে প্রচুর লোকবলও রাখতে হয়েছে, আমার পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য 2-3 জন রাখতে হয়েছে, এবং আমার বুয়া রাখতে হয়েছে। মোটামুটি আমি যতক্ষণ পড়াতাম বসে থাকতো, তারপরে আমার আনা নেওয়ার জন্য। তো আলটিমেটলি আমি থাকলে ওই ব্রাঞ্চে আমি থাকলে, হ্যাঁ আমি ওই ব্রাঞ্চে থাকলে তাদের আমি যদি কিভাবে বলবো জানি না, খাওয়া পাওয়া নেই। তো আমাকে যে কোনো ভাবেই সরাতে হবে, এবং সরানোর জন্য যা যা করা দরকার সবই করেছে। আপনি যে দেখেন কানিজ ফাতেমা পোস্ট দিয়েছে, আচ্ছা, তারপর আপনি দেখেন যে ওই যে আমরা যে হ্যাঁ হ্যাঁ কমেন্টস দিয়েছে, এই যে আপনি দেখেন লাভলি ইসলামের বড় মেয়ে বিদেশ থেকে পোস্ট দিচ্ছে, মানে বিদেশ থেকে পোস্ট দিচ্ছে। এ হচ্ছে আওয়ামী লীগের নেতা, ঢাকা দক্ষিণের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানার বড় মেয়ে জাফরিন আহমেদ রূপন্তী আমাকে নিয়ে পোস্ট দিয়েছে। কয় তারিখে? 19 ফেব্রুয়ারি। 20 তারিখে পোস্ট দিল লাভলি গণিত শিক্ষিকা লাভলি ইসলামিনের বড় মেয়ে, 1টা 2টা 3টা 4, 1টা 2টা 3টা, এই যে 4টা, আরো একাধিক আছে, হ্যাঁ। এবং এখানে তাদের সাথে ফাইট হচ্ছে, ও আমার কাছে যারা কোচিং করেছে তারা আমার বিরুদ্ধে বলছে, কারা? যারা আমার কাছে কোচিং করে নেই তারা, এবং লাভলির নিজের জন্মগত মেয়ের বান্ধবীরা, তারা ফেসবুক ছড়ায় ফেলতেছে। আর ওখানে বিরোধিতা করতেছে কারা? যারা আমার কাছে কোচিং করে। আচ্ছা দেখেন, আপনি এখানে একটা জিনিস লিখছে, এই যে তাসফিয়া কাশাফ লাভলি ইসলামের বড় মেয়েকে বলছে, আরেন্ট ইউ লাভলি ম্যামস ডটার? তুমি লাভলি মেয়ে না, তো তুমি তো এগুলি বলবাই। লল, উনি এরকম না, মুরাদ স্যার দীর্ঘদিন ধরে কোচিং করিয়ে সাফল্য অর্জন করায় আমাদের আজিমপুর শাখার কিছু আপা জেলাস। ইয়েস, আই উইল ইউজ দ্য টার্ম জেলাস। ইভেন মেন ব্রাঞ্চ থেকে যখন প্রিন্সিপাল ম্যাম ভেরিফিকেশনের জন্য আসে, তার আগের রাত্রে লাভলি আপা এবং আরো কয়েকজন টিচার, ক্লাস ক্যাপ্টেন এবং ভলান্টিয়ারদের কল দিয়ে বলে স্যারকে নিয়ে যেন ওরা মিথ্যা হ্যারাসের ব্লেম দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ফেস দ্য পিপলের যে অনুসন্ধান, সেখানে তো অলরেডি যারা আন্দোলন করেছে তারা অলরেডি বলেছি যে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের গ্রুপে লেখা থাকতো নামতে হবে। সো আমি মনে করি যে আজকের এই আপনার ডিসকাশন থেকে, আপনার স্টেটমেন্টগুলি থেকে আমরা অনেক কিছু স্পষ্ট হতে পেরেছি যে, এবং আপনি সবকিছুকে খুব গোছালোভাবেই রেখে দিয়েছেন যে কখন কবে কে কি ধরনের ভূমিকা রেখেছে, পদক্ষেপ নিয়েছে এবং কি ধরনের তদন্ত এসছে, সবগুলো তদন্ত রিপোর্ট আপনি পড়িয়ে শুনিয়েছেন। আমি এই অনুষ্ঠানটিকে আর বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ আপনার কাছে অনেক এভিডেন্স আছে, এগুলি শোনাতে গেলে অনেক লম্বা সময় দরকার, যেটি আসলে প্রিয় দর্শক আপনাদের সেই সময়টুকু নেই দেখবার জন্য। আমি এটাই বলতে চাই, যারা কর্তৃপক্ষ রয়েছেন বর্তমানে স্কুলে, তারা এই অনুষ্ঠানটি দেখলে, আজকের অনুষ্ঠানটি দেখলে, এবং আমাদের তদন্ত রিপোর্ট এর আগে আমরা করেছি ফেস দ্য পিপল, সেখানেও একদম পুরো গ্রাউন্ড থেকে বক্তব্য তুলে আনা হয়েছে শিক্ষার্থীদের এবং কর্তৃপক্ষের, এবং স্কুলের যারা অন্যান্য শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তাদের কাছ থেকেও স্টেটমেন্ট আনা হয়েছে। সেখানে অনেক কিছুই প্রতীয়মান হয়েছে যে আসলে দোষ কার, ত্রুটিকার, এবং এটা কতটুকু ষড়যন্ত্র আর কতটুকু আসলে ন্যাচারালি হয়েছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। পাশাপাশি আমি মনে করি যে এই ধরনের ঘটনার কারণে শুধুমাত্র জনাব মুরাদ সাহেব যে অপমানিত হচ্ছেন বা তার চরিত্র হননের চেষ্টা করছে তা নয়, এই স্কুলটির যে 3জন শিক্ষার্থী রয়েছে, তাদের ভবিষ্যৎ, তাদের নিজেদের চরিত্র, পাশাপাশি পুরো স্কুলের যে একটি সুনাম রয়েছে সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী, সেটিও ক্ষুণ্ণ হবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা করি, এবং আমাদের ফেস দ্য পিপল থেকে এবং জনসাধারণের পক্ষ থেকে আমি বলবো যে এখন সরকার পরিবর্তন হয়েছে। এই নতুন সরকারের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করে, যে কোনো পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই খুব দ্রুত গতিতে এটি করে জনাব মুরাদ সাহেবের যে এভিডেন্স আমি অন্ততপক্ষে দেখতে পেয়েছি, এতগুলি তদন্ত কখনো ভুল হতে পারে না, একটা হতে পারে, দুটো হবে, কিন্তু এতগুলো তদন্ত ভুল হতে পারে না। আপনাকে একটু থামাবো, আমি দুঃখিত এজন্য, কারণ আপনি আমাকে বলছেন বর্তমান কি অবস্থা, কিন্তু আমার বলা হয়নি। এই যে বলেছিলাম যে এটি বিদ্যালয়ের মধ্যে নয়, কোচিং সেন্টারের মধ্যে ঘটার সম্ভাবনা আছে, এবং এই কমিটি সুপারিশ করেছিল যে তার সাময়িক বরখাস্ত বহাল রাখা হোক। বাট এই কমিটি সুপারিশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান
যে প্রিন্সিপাল, যিনি আপনি একাধিক পত্রপত্রিকায় আসছেন, তিনি যে আওয়ামী লীগের দোসরের এক নেতার ওয়াইফ তিনি, এবং আওয়ামী লীগ কার ওয়াইফ? উনি হচ্ছেন কোতালি থানার যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার মোহাম্মদ আকবর বাবলা, ওনার স্ত্রী বর্তমান আমাদের যে প্রিন্সিপাল। আর আপনারা জানেন আপনারা বর্তমান প্রিন্সিপাল মাজিদা বেগম, উনি, আমি ওনাকে শ্রদ্ধা নিয়ে কথা বলতে চাই, কিন্তু উনি কেন আমার প্রতি অবিচার করছেন আমি জানি না। হয়তো হতে পারে আমি তিতুমির কলেজে ছাত্রদল করতাম, এবং আপনারা জানেন, সারা দেশবাসী জানে যে আমি টিচার্স ট্রেনিং কলেজের নির্বাচিত ছাত্রদলের বিপি ছিলাম, এবং আমার বিএমপি পরিবার, সুতরাং আওয়ামী লীগ বিএমপি কে একটা ঘায়েল করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা কি ধরনের হতে পারে, যেখানে তদন্তের সুপারিশ আছে সাময়িক বরখাস্ত বহাল রাখা হোক, সেখানে তিনি আমাকে আওয়ামী লীগের গভর্নিং বডির শেষ মেয়াদকালীন সময় আমাকে স্থায়ী বরখাস্ত করে দিলেন। এবং স্থায়ী বরখাস্ত করার যে প্রবিধান মালা আছে সেখানে কিন্তু আছে যে কখনোই কোনো শিক্ষককে, এই পয়েন্টটা কমিটির সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির নিকট প্রেরণ করিতে হইবে, এবং উক্ত সবাই সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে। শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সিদ্ধান্ত ব্যতীত কোনো শিক্ষক কর্মচারীকে চাকরি সূত্রে অপসারণ করা যাবে না। অর্থাৎ আপনি চাইলে কোনো শিক্ষককে স্থায়ী বরখাস্ত করতে পারেন না, সেখানে বোর্ডের আপিল এবং আরবিট্রেশনের অনুমোদন লাগবে, যেটা তারা করেননি। যারা কমিটির সুপারিশগুলিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, কোনো কমিটির সুপারিশ তারা রাখেননি, বরং মুরাদ হোসেন সরকারের ফাঁসানো যায় এই ফাঁক ফুকর ওনারা বারবার খুঁজেছেন এবং বারবার তিনার প্রয়োগ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে তারা যে আমাকে সাময়িক বরখাস্ত করলো, সাময়িক বরখাস্ত করার পরে বিধান আছে যে যদি 60 দিন পার হয়ে যায় তাহলে তিনি পূর্ণ বেতন ভাতাদি পাবেন, কিন্তু আমার 60 দিন পার হওয়ার পরও তিনি পূর্ণ বেতন ভাতাদি দেননি। এবং এর জন্য আমাকে জেলা শিক্ষা অফিস থেকে দুবার চিঠি দিয়েছে প্রিন্সিপালকে, তিনি আমাকে বেতন ভাতাদি দেননি। ঢাকার ডিসি অফিস থেকে শিক্ষা শাখা থেকে চিঠি দিয়েছেন, তিনিও সেই চিঠিকেও উনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমার বেতন ভাতাদি দেননি। এবং সর্বশেষ ঢাকা বোর্ড থেকে চিঠি দিয়েছেন যে মুরাদ হোসেন সরকারের বেতন ভাতাদি দেয়া হোক, কিন্তু সেই চিঠিও তিনি আমলে নেননি। তো এত কিছু কি বহন করে যে সবকিছু আমি যতটুকু বুঝতে পারছি যে প্রিয় দর্শক, এটি শুধুমাত্রই শত্রুতা বা ষড়যন্ত্র নয়, কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আমি প্রিয় দর্শক, আমি এখানে থামতে চাই। জনাব মুরাদ হোসেন, আপনার যা বলেছেন আপনি থামেননি কোথাও। আপনার মাঝখানে একটু কথা বলি যে আমি এই ষড়যন্ত্র সকল ডকুমেন্টস নিয়ে আমি হাইকোর্টে রিড করেছি। মহামান্য হাইকোর্ট ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে এটা আমলে নিয়ে তাদের কথিত যৌন নিপীড়ন কমিটি স্থগিত করে দিয়েছে, এবং আমাকে যে বরখাস্ত করেছে সে বরখাস্ত স্থগিত করে দিয়েছে। তাহলে যদি আপনি আমাকে বরখাস্ত করেন আর হাইকোর্ট যদি বরখাস্ত স্থগিত করে দেয় তাহলে বরখাস্ত নেই। বাট আমাকে তিনি সিগনেচার করতে দিচ্ছেন না স্কুলে, আমার বেতন ভাতাদি দিচ্ছেন না, বর্তমান প্রিন্সিপাল দিচ্ছেন না। তাহলে এটা কি ষড়যন্ত্রের আরেকটি দিক নয়? এটি ষড়যন্ত্রের আরেকটি দিক নয়, শুধু এই সরকারকে এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বড় ধরনের আমি মনে করি ডিফাই করা হচ্ছে, এবং এটিকে অবশ্যই কোনোভাবে মানার মতো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমি এখানেই রাখতে চাচ্ছি। আপনারা যখন শুনেছেন, আমরা ফেস দ্য পিপল এবং জনগণ সজাগ আছি বিষয়টা নিয়ে, এবং থাকবো যতক্ষণ না পর্যন্ত একটি সুষ্ঠু বিচার জনাব মুরাদ হোসেন না পাবেন, ততক্ষণ পর্যন্ত ফেস দ্য পিপল জনগণের সত্যের পক্ষে থাকবে। মুরাদ হোসেন সাহেবের দীর্ঘায়ু কামনা করে আমরা মনে করি যে তার ব্যাপারে এই বিষয়টি দ্রুত সমাধান করার পর তার এবং এই শিক্ষাঙ্গন, বিশেষ করে মিকারুন হোসেন মুনের যে সুনাম রয়েছে সেটি উদ্ধার করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। এখানে রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।